আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ইলিয়াস হোসেনকে আমরা যারা ফলো করি এবং তার বক্তব্যগুলো শুনি, এই কারণে শুনি যে তিনি অনেক গোপন তথ্য প্রমাণসহ আমাদের সামনে উপস্থাপন করেন এবং এই কারণে সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে যত সাংবাদিক রয়েছে বা যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে এই সবগুলোকে ছাড়িয়ে তিনি অনন্য উচ্চতায় আছেন। কেন কথাটা বললাম যে বাংলাদেশে যে কোনো সাংবাদিক বা যে কেউ যে কোনো দলের বিরুদ্ধে কোনো কিছু বললে আসলে এটা নিয়ে আসলে তোলপাড় সৃষ্টি হয় না, কিন্তু সাংবাদিক ইলিয়াস যদি কোনো দলের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় এটা নিয়ে আসলে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আসলে সংবাদ প্রচার হয়। তাহলে বুঝতে পারেন যে সাংবাদিক ইলিয়াসকে আসলে মানুষ কোন উচ্চতায় দেখে। এমনকি বিগত সময়গুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ উপস্থাপন করে ভিডিও তৈরি করায় বিএনপি এবং জামাতপন্থীদের কাছে এই সাংবাদিক ইলিয়াস হোসেন ভালোবাসার মানুষে পরিণত হয়েছে এবং বিএনপি এবং জামাতপন্থীরা আসলে সাংবাদিক ইলিয়াসের এবং পিনাকি ভট্টাচার্যের ভিডিও সবচাইতে বেশি শুনে এবং দেখে। এমনকি আওয়ামী লীগের অনেক সমর্থকও কিন্তু এই সাংবাদিক ইলিয়াসের বক্তব্যগুলো শুনে শুধুমাত্র তার এই প্রমাণসহ তথ্য মানুষের সামনে উপস্থাপন করার কারণে। 5 আগস্টের পর সাংবাদিক ইলিয়াস কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা রকম বক্তব্য বিবৃতি দিয়েছে, কিন্তু সাংবাদিক ইলিয়াস কখনো তারেক রহমান অথবা খালেদা জিয়ার বিরুদ্ধে কখনো কোনো বক্তব্য দেয়নি। তার বক্তব্যগুলো জামাতপন্থীদের কাছে পছন্দ হতো যেহেতু বিএনপির সমালোচনা করছে, কিন্তু সম্প্রতি সাংবাদিক ইলিয়াস সুনির্দিষ্ট অনেকগুলো অভিযোগ করছে জামাতের বিরুদ্ধে। এই অভিযোগগুলোর মধ্যে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে এই যে সন্তোষ শর্মাকে জামাতের অনুষ্ঠানে নিয়ে তাকে বক্তব্য দিতে দেওয়া, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, এমনকি সাংবাদিক ইলিয়াস যাদেরকে আসলে ভারতের এজেন্ট বা রয়ের এজেন্ট মনে করে তাদের সাথে জামাত নেতাদের সুসম্পর্কের অভিযোগে সাংবাদিক ইলিয়াস জামাতের উপর বেজায় তার আক্রোশ জানাচ্ছেন। এমনকি খুব বাজে ভাষায় জামাতের আমির সহ জামাতের যেসব নেতারা রয়েছেন এইসব নেতাদের বিরুদ্ধে তিনি বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। এমনকি গতকাল রাতেও তিনি সন্তোষ শর্মা যে রয়ের এজেন্ট এটা প্রমাণ করার জন্য কিছু সাক্ষী তিনি তার চ্যানেলে নিয়ে আসলেন, সেখানেও তিনি আসলে খুব বাজে ভাষায় জামাত সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিয়ে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস জামাতের উপর এরকম ক্ষেপল কেন, বা সাংবাদিক ইলিয়াস যেই বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলোর সত্যতা কতটুকু। আমি এটা বিশ্বাস করি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় যেই মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলোর গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায় ভারতের এজেন্ট বা রয়ের এজেন্টরা বসেছিল। এমনকি বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে যে নির্যাতন বা বাংলাদেশে আলেমদেরকে ধরে নিয়ে যে নির্যাতনগুলো হয়েছে এগুলো ভারতের রয়ের কাজ, এটা আমি বিশ্বাস করি। এছাড়া বিগত আওয়ামী লীগের শাসনামল যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে বিগত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালায়নি। যেমন আব্রাহার ফাহাদ ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ায় তার উপর কীভাবে নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, এই জাতীয় অনেক ঘটনা পাবেন। কিন্তু এগুলোর সাথে আসলে ভারতের রয়ের আসলে সম্পর্ক ছিল, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে যেগুলো আসলে এই রয়ের এজেন্ট ছিল বা রয়ের লোক ছিল তারাই এই অপকর্মগুলো করেছে। ছাত্রলীগের যারা সত্যিকার অর্থে এই কর্মী ছিল এদের মধ্যে আপনি এই বিরোধী দলের উপরে নির্যাতন বা অপকর্মের হিস্টোরি আপনি খুব কম পাবেন। হয়তো দুর্নীতি থাকবে, কারণ এই টাকার লোভ আসলে প্রত্যেকের মধ্যেই আছে। এখন কেউ সুযোগ পেলে সে টাকার মালিক হবে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আওয়ামী লীগ সময়ে যতগুলো অপকর্ম করা হয়েছে বা যে অপকর্মগুলো করেছে এগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে করা হয়েছে বা ডিজিএফআইয়ের লোক, র্যাব দিয়ে, অথবা এই আমাদের বিচার ব্যবস্থা সহ প্রত্যেকটা জায়গায় আসলে রয়ের এজেন্ট ছিল এবং তাদেরকে দিয়ে আসলে অপকর্মগুলো করানো হয়েছে। এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন এরা রয়ের এজেন্ট।
আমি এই জন্য আসলে 100% নিশ্চিত এবং বিশ্বাস করি যে 2024 সালের নির্বাচনের আগে যেই ফোন কলগুলো আসলে ফাঁস হয়েছে সেখানে স্পষ্টভাবে আওয়ামী লীগের অনেক নেতাদেরকে বলতে শোনা গেছে যে আমি ভারতের প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী না। মানে আওয়ামী লীগ সরকারের শাসনামল আসলে এমন পর্যায়ে পৌঁছেছিল যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আসলে এটা ভেবে নিয়েছিল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছি, এরকম একটা ভাব চলে এসেছে। এবং এই পুলিশরা যাকে ইচ্ছা তাকে ধরে এনে যা ইচ্ছা তা করতে পারত। যেমন আপনারা জানেন যে আওয়ামী লীগের একজন কাউন্সিলর টেকনাফের আকরামকে কিভাবে আসলে হত্যা করেছিল পুলিশ, এটা আপনারা অবশ্যই জানেন। এমনকি আপনারা এখন এটাও শুনতেছেন যে যে কাউকে ধরে নিয়ে তাকে ক্রস ফায়ার দেওয়ার হুমকি দিয়ে তাদের স্ত্রীদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে পুলিশ। মানে কতটা নৃশংস এবং কতটা নির্দয় এবং কতটা অসৎ হয়ে গেছিল এই পুলিশ প্রশাসন। এবং এই পুলিশ প্রশাসনকে আসলে আওয়ামী লীগ সরকার আসলে এতটা পাওয়ার দিয়েছে যে তারা যে কারো বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারত, মানে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেও করতে পারত। এখন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা যারা ছিল এদেরকেও আসলে এই রয়ের এজেন্টরা এমনভাবে আসলে তাদেরকে ফাঁদে ফেলেছিল, এই যে নারী দিয়ে তাদের সাথে আসলে নারীদেরকে সম্পর্ক করিয়ে এমন কিছু ভিডিও তৈরি করে রেখেছিল যে ভিডিওর কারণে আসলে আওয়ামী লীগের অনেক নেতারা তখন মুখও খুলতে পারতো না এবং এই রয়ের এজেন্টদের বিরুদ্ধেও যেতে পারতো না। এমন একটা পরিস্থিতির জন্ম দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়, এটা বাস্তব সত্য। এখন সাংবাদিক ইলিয়াস আসলে এই জামাতের বিরুদ্ধে যেই সুনির্দিষ্ট যে অভিযোগগুলো করেছে এগুলোর মধ্যে জামাতের আমিরকে আসলে সেরকম পন্থায় নিয়ে গিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে জামাত আমির ডক্টর শফিকুর রহমানেরও কি এরকম কোনো ভিডিও আছে কিনা। এখন আমার যেটা প্রশ্ন যে সাংবাদিক ইলিয়াস আসলে জামাতের বিরুদ্ধে আসলে কি কি ষড়যন্ত্রগুলো করছে। এখন আপনারা দেখতেছেন যে মুফতি ইজহার এবং এই বক্তা রফিকুল ইসলাম মাদানী তারাও কিন্তু জামাতকে আসলে মুনাফিক বলছে, মুনাফিক বলে বিবৃতি দিচ্ছে এবং সাংবাদিক ইলিয়াস একের পর এক জামাত নেতাদের বিরুদ্ধে আসলে নানা রকম অভিযোগগুলো করছে যে জামাত এই ভারতীয় এজেন্টদের দালালি করছে বা তাদেরকে রক্ষা করছে। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস আমাদের মতো ব্যক্তি না, তিনি চাইলে যে কোনো সময় জামাতের যে কোনো নেতার সাথে ফোন করে কথা বলতে পারেন। এখন সাংবাদিক ইলিয়াস যদি এরকম কোনো সন্দেহ করতেন তাহলে তিনি সরাসরি প্রথমে জামাতের আমিরকে বা জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে পারতেন, অথবা তার চ্যানেলে এই জামাতের আমিরকে এনে এই সবগুলোর প্রশ্ন কিন্তু তিনি করতে পারতেন, যেহেতু তিনি সাংবাদিক। আর তিনি তার চ্যানেলে আসতে বললে অবশ্যই জামাতের আমির আসত, তিনি এই উত্তরগুলো জামাতের থেকে নিতে পারতেন যে আপনারা এগুলো কেন করছেন, অথবা আপনাদের সাথে আসলে এগুলোর সম্পর্ক কী। যদি সাংবাদিক ইলিয়াসের কাছে যদি সেরকম তথ্য থাকে এবং তিনি বলতেছেন যে জামাতের লোক নাকি তাকে তথ্য দিচ্ছে, এখন জামাতের কোন লোক আসলে তাকে তথ্য দিচ্ছে সাংবাদিক ইলিয়াস সেটা বলতেছে না, কিন্তু তার যদি সত্যিকার অর্থে সৎ ইচ্ছা থাকতো তাহলে জিজ্ঞাসা করতে পারত। এবং এই জামাত যে ভারতের রয়ের এজেন্টদেরকে বাঁচাচ্ছে এই প্রশ্নগুলোও তিনি আসলে স্বাচ্ছন্দ্যে জামাত আমিরকে করতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। এমনকি জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগগুলো করছেন যে তার সাথে এই রয়ের সম্পর্ক রয়েছে, হতেই পারে, আমি এটা অস্বীকার করি না। কারণ বিগত আওয়ামী লীগের সময় এই ভারতের এজেন্ট যেসব কর্মকর্তারা ছিল তারা একজন আসামিকে তুলে নিয়ে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখিয়ে যদি তাদের স্ত্রীদেরকে বারবার দর্শন করতে পারে, তাহলে এই বিগত আওয়ামী লীগের সময় জামাতের বড় বড় নেতাদেরকে ধরে নিয়ে এই এমন কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে যে তারা বাধ্য হয়ে আসলে তাদের দালালিও করতে পারে, এটা অসম্ভব কিছু না। কিন্তু তিনি কোনো তথ্য বা কোনো প্রমাণ তিনি উপস্থাপন না করে মুখস্থ তিনি আসলে এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন, কারণ তথ্য দিচ্ছে না। কারণ সাংবাদিক ইলিয়াসকে আমরা যারা পছন্দ করি তারা এই কারণে পছন্দ করি যে তিনি তথ্য দিয়ে কথা বলেন এবং গোপন অনেক তথ্য তিনি সামনে নিয়ে আসতে পারেন। এখন তার যদি আসলে সেরকম কোনো তথ্য যদি থাকে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, তিনি সুনির্দিষ্টভাবে
সেই তথ্যগুলো জনগণের সামনে উপস্থাপন করুন। তারপর আমরা সহ দেখব যে জামাত আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কিভাবে তারপরেও জামাতের পদ পদবিতে রাখে, যদি সাংবাদিক ইলিয়াস সেরকম তথ্য যদি দিতে পারেন। আমরা প্রয়োজনে আন্দোলনে নামব, কিন্তু তিনি কোনো তথ্য না দিয়ে মুখস্থ তিনি অভিযোগগুলো করে যাচ্ছেন এবং একের পর এক ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন। আমি এখানে মনে করি যে জামাত বা জামাতের বর্তমান যে নেতৃবৃন্দ রয়েছে এগুলো আসলে এই জামাতের মতো সংগঠনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। এই নেতৃত্ব আসলে চেঞ্জ করা উচিত। তাদের ভুল রয়েছে, মারাত্মক কিছু ভুল রয়েছে, এটা আমিও স্বীকার করি যে তারা 5 আগস্টের পর ইচ্ছা করলে এই জামাতের নিবন্ধন এবং এই এটিএম আজহারকে 1 মাসের মধ্যে বের করতে পারত, কিন্তু তারা সেখানে তাদের অযোগ্যতার কারণে এই কাজগুলো হয়েছে। এখন একটা লোকের অযোগ্যতা আর অপরাধ এক জিনিস না। আমরাও সমালোচনা করছি যে অবশ্যই জামাতের বর্তমান নেতৃবৃন্দ আসলে অযোগ্য। বিএনপি যেটা পেরেছে তারা তার ধারে কাছেও যেতে পারেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সাংবাদিক ইলিয়াস একের পর এক যে বক্তব্যগুলো দিচ্ছেন কোনো তথ্য প্রমাণ ছাড়া, হঠাৎ করে এগুলোর আসলে মূল উদ্দেশ্যটা কি? তিনি আসলে কাদেরকে আসলে লাভবান করতেছেন? এখন তথ্য প্রমাণ ছাড়া যে বক্তব্যগুলো, এগুলো আসলে কি আমাদের বিশ্বাস করা উচিত? যেমন এই আওয়ামী লীগের সময় একটা গুজব উঠেছে যে শেখ হাসিনার এই ক্যান্সার হয়েছে, কিন্তু আমরা দেখলাম সে দিব্যি প্রধানমন্ত্রী থেকেছে এবং সে রাষ্ট্র পরিচালনা করতেছে। তার ভিতরে ক্যান্সার হওয়ার কোনো লক্ষণও আমরা দেখতেছি না বা দেখিনি, কিন্তু এই গুজবটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল এবং সেই তথ্যটা এই সাংবাদিক ইলিয়াস হোসেনও দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের একজন বিশ্বস্ত লোক তাকে বলেছে, বা গুরুত্বপূর্ণ বিশ্বস্ত একজন লোক তাকে এটা বলেছে, এটা তিনি বলেছেন। সাংবাদিক ইলিয়াসের মতো লোক যদি এভাবে প্রমাণ ছাড়া কোনো তথ্য দেন, এটা কি সাংবাদিক ইলিয়াসের সম্মানের সাথে যায়? জামাতের নেতারা যদি ভারতের রয়ের দালালি করে, সুনির্দিষ্ট অভিযোগ অবশ্যই সাংবাদিক ইলিয়াস যদি দেয়, তাহলে জামাতপন্থীদের কাছে এই সাংবাদিক ইলিয়াস কিন্তু সুপার হিরোতে পরিণত হবে। এই জামাতকে বিতর্কিত করলেও তাদের কাছে কিন্তু সম্মানিত থাকবে সাংবাদিক ইলিয়াস, কিন্তু তিনি তথ্য প্রমাণ ছাড়া কথা বলতেছেন। এবং তিনি যেসব লোকদেরকে ডেকে এনে সন্তোষ শর্মাকে আসলে রয়ের এজেন্ট প্রমাণ করতেছেন, এই লোকগুলো কেন মামলা করছে না এবং এই সরকার কেন সন্তোষ শর্মাকে আসলে অ্যারেস্ট করছে না, এটা নিয়ে এই সাংবাদিক ইলিয়াসের কোনো বক্তব্য আছে? অথবা পিনাকি ভট্টাচার্য দাবি করছেন যে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তার বক্তব্য বিবৃতি এই সরকার শুনে, তাহলে এই পিনাকি ভট্টাচার্যকে দিয়ে এই সরকারি লোকদেরকে কাজ করতে বলে না কেন, এবং এই লোকগুলো আসলে মামলা কেন করে না এই সন্তোষ শর্মাদের বিরুদ্ধে? তাহলে তার উপযুক্ত আসলে বিচার করা উচিত এবং তার সাথে আরও কে কে জড়িত আছে সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে। এখন সাংবাদিক ইলিয়াস জামাতের বিরুদ্ধে এই সিরিজ আকারে যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যে আসলে লাভবান করা হচ্ছে। তিনি আসলে কি চান? জামাত রয়ের এজেন্ট হয়ে যাচ্ছে, ভারতের দালালি করছে। এই বিএনপিও রয়ের এজেন্ট, ভারতের দালালি করছে। আওয়ামী লীগ তো রয়ের এজেন্টে ওনার চোখে। সাংবাদিক ইলিয়াস কি এটা বোঝাতে চাইছেন যে বাংলাদেশে এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, জাসদ বাসদ যা আছে সবগুলো রয়ের এজেন্ট, ভারতের দালাল? শুধুমাত্র ডক্টর ইউনূস সরকার ভারতের দালাল না? যদি সেটা প্রমাণ করতে হয় তাহলে জামাত তো ক্ষমতায় নেই, বিএনপিও ক্ষমতায় নেই, এখন আওয়ামী লীগও ক্ষমতায় নেই, এখন ক্ষমতায় আছে ইউনূস সরকার। তারা কেন এই সন্তোষ শর্মাদের মতো রয়ের এজেন্টদেরকে আসলে অ্যারেস্ট করছে না এবং বিচারের মুখোমুখি করছে না, এবং তাদের সাথে আসলে আরও কারা কারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনছে না? এখন সাংবাদিক ইলিয়াসের আসলে মূল উদ্দেশ্যটা কি? এখন যারা সাংবাদিক ইলিয়াসের প্যান ফলোয়ার আছেন, তাকে যারা অন্ধভাবে বিশ্বাস করেন, তারা যদি পারেন আমার এই কথাগুলোর উত্তরটা লিখে যাবেন, কারণ আমার মতো এই ছোটোখাটো এই ইউটিউবারের কথা কিন্তু সাংবাদিক ইলিয়াসের মতো লোক শুনবে না এবং উত্তর দেওয়াও প্রয়োজনীয় মনে করবে না। কিন্তু আপনারা সাংবাদিক ইলিয়াসকে যারা অন্ধভাবে সব কিছুতে আসলে এই সমর্থন করেন, তারা আমার এই কথাগুলোর উত্তরগুলো দিয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।